সুপ্রিয় দর্শক বন্ধু, যে যেখানে বসে আজকে আমার এই ভিডিও দেখছেন সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি ডাক্তার আবু সোহাইব আনোয়ার। 1990 থেকে 2025 মাঝখানে কেটে গিয়েছে দীর্ঘ 35 বছর। এর মাঝে বেড়ে উঠেছে একসাথে দুটো প্রজন্ম, জেনারেশন মিলেনিয়াম এবং জেনারেশন জি, যাদেরকে আমরা জেন জি নামে চিনে থাকি। এই দুই প্রজন্ম একসাথে মিলে তৈরি করেছে বিশাল এক ভোট ব্যাংক। এই ভোট ব্যাংক আগামী আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অনেক বড় এক্সফ্যাক্টর হয়ে দাঁড়াবে বলে আমি মনে করি। তরুণ প্রজন্মের মনের মধ্যে অনেক অনেক প্রশ্ন, সেই প্রশ্নের উত্তরের খোঁজে আজকে আমার সাথে উপস্থিত হয়েছেন নকলা নালিতাবাড়ি আসনের স্বনামধন্য রাজনীতিবিদ ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী সাহেব। স্বাগতম জানাচ্ছি ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী সাহেবকে। আই এম ফর শিওর আপনারা সবাই ওনাকে চেনেন, তারপরেও ওনার পরিচিতিটা আমি সরাসরি ওনার মুখ থেকে শুনতে চাচ্ছি। জি, আপনি ভালো আছেন তো? জি আলহামদুলিল্লাহ জি, ভালো আছি। আমি আমার নামটা তো আপনি বললেনই। আমার নাম ফাহিম চৌধুরী। আমি প্রয়াত হুইপ বাংলাদেশ জাতীয় সাংসদ জনাব জাহিদ আলী চৌধুরী সাহেবের ছেলে। আমার বাড়ি হচ্ছে নকলা থানা, শেরপুর ডিস্ট্রিক্টে, বাড়ি নারায়ণখোলা। আমি 2018 সালের বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে মনোনয়ন পেয়ে নির্বাচন করি এবং আগামী আসন্ন নির্বাচনে আমি মনোনয়ন প্রত্যাশী। আচ্ছা, আশা করি মনোনয়ন পাবো। তো আর তো বেশি পরিচয় বোধহয় না ঠিক আছে, দেওয়ার তেমন একটা প্রয়োজন নেই। আচ্ছা ফাহিম চৌধুরী সাহেবের কাছে আমার একদম প্রথম প্রশ্ন, আপনার পলিটিক্সে আসার মূল ইন্সপিরেশন কি ছিল আসলে? আসলে পলিটিক্সে যে আমি নিজে আসব এটা আমি নিজেও জানতাম না। আমি আসলে বেশিরভাগ সময়, ইউথের বেশিরভাগ সময়টা আমি কিন্তু বিদেশে কাটাইছি। আমি পড়াশোনা করছি অস্ট্রেলিয়াতে। আমি মেলবোর্নে সুইনবার্ন ইউনিভার্সিটি অফ টেকনোলজি থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের উপরে ব্যাচেলার্স ডিগ্রি করি। পরবর্তীতে সিডনিতে ট্রান্সফার হই মাস্টার্স করার জন্য। তো আমার প্ল্যান ছিল যে আমি ওইখানেই থেকে যাব, বাট 2011 সালে আব্বা আকস্মিকভাবে মারা যায় এবং উনি মারা যাওয়ার পরে একটা বিষয় খেয়াল হলো যে কেউ ফ্যামিলির কোনো রেসপন্সিবিলিটি কেউ নিতে চাচ্ছিল না। ওকে, বিশেষ করে আমার একজন বড় ভাইও আছেন, উনিও তখন উনি একটা গভর্নমেন্টে জব করতেন, অস্ট্রেলিয়ান গভর্নমেন্টে। তো তার পক্ষেও বাংলাদেশে ফেরত আসাটা তেমন একটা সুযোগ ছিল না। আমি নিজের জন্য কাজ করতাম অ্যাজ এ কন্ট্রাক্টর ইন আইটি সেক্টর। ভালোই ছিলাম ওখানে, বাট আব্বা মারা যাওয়ার পরে খেয়াল করলাম যে ফ্যামিলির যে অ্যাটায়ার্স, ফ্যামিলির যে রেসপন্সিবিলিটিটা রয়ে গেল, ফ্যামিলির যে লেগেসিটা থেকে যাচ্ছে, এটা পূরণ করার মতো কেউ ছিল না। এটা মোর লাইক আপনি রেসপন্সিবিলিটিও বলতে পারেন। আর অনুপ্রেরণা যেটা, সেটা হলো আমার বাবার রাজনীতি, আমার বাবার রেখে যাওয়া যে স্মৃতিগুলো, আমার বাবার রেখে যাওয়া যে প্রতিচ্ছবিগুলো প্রতি সম্পূর্ণ এলাকাতে আমি দেখতে পাই। যেখানেই যাই ওখানেই দেখি তার হাতের ছাপ আছে। তো সত্যি কথা বলতে অনুপ্রেরণাটা, রাজনীতি করার অনুপ্রেরণাটা ওখান থেকেই আসছে। তা আমার এখনো মনে আছে, প্রথম যেদিন বাবার যেদিন জানাজা হলো, সেদিন নকলা পাইলট হাই স্কুলে আমাকে দিয়ে একটা কথা বলানো হয়েছিল। কথাটা ছিল এরকম, তখন কিন্তু হাজার হাজার জনতা সামনে বাবার জানাজায় তারা আসছেন। রাইট। তো কথাটা এরকম ছিল যে আমার বাবা যেভাবে আপনাদের পাশে সুখে দুঃখে ছিলেন, আমিও আপনাদের পাশে সুখে দুঃখে থাকবো। এই কথাটা আমাকে দিয়ে বলানো হয়েছিল। আচ্ছা, তো ওইখান থেকে সেন্স অফ রেসপন্সিবিলিটিটা চলে আসে যে এত হাজার হাজার মানুষের সামনে এই কথাটা বলে ফেলা এবং এটা ফুলফিল না করাটাও তো একটা বিষয়। তো এই জন্য এটা সেন্স অফ রেসপন্সিবিলিটি এবং অনুপ্রেরণাটা আমার বাবা। ওকে, সরি, প্রশ্নের উত্তরটা একটু না না, ঘুরে পেঁচায় লম্বা হয়ে গেছে। আই গট ইট। দ্বিতীয় প্রশ্ন, রাজনীতি বলতে আসলে আপনি কি বোঝেন, ক্ষমতা নাকি দায়িত্ব? আম, রাজনীতি বলতে আসলে আমি দুইটাই বুঝি। আপনি
ক্ষমতা ছাড়া দায়িত্ব পালন করতে পারবেন না। আবার দায়িত্ব পালন করতে গেলে আপনার ক্ষমতার প্রয়োজন আছে। আছে। একটা কনস্টিটিউয়েন্সির দায়িত্ব মানে লক্ষ লক্ষ লোকের দায়িত্ব, আপনি রেসপন্সিবিলিটিটা নিছেন। ইচ এন্ড এভরি রিকোয়ারমেন্টস, প্রতিটা লোকের যে রিকোয়ারমেন্টস, আপনাকে কিন্তু তার জুতোটাকে ফুলফিল করতে হবে। ইউ হ্যাভ টু ফিল ইন দেয়ার শুজ। ওকে। তো তাদের রেসপন্সিবিলিটি যখন আপনার কাঁধে এসে পড়বে, ইউ নিড সাম সর্ট অফ পাওয়ার। You need some sort of power to fulfill those requirements. Otherwise, you can't. Simple as that. So I think আমি যেটা মনে করি যে রাজনীতি একটা গুরু দায়িত্ব, দায়িত্ব পালন করার জন্য you need power. ওকে, আই গট মাই অ্যান্সার। তরুণ প্রজন্মকে আপনি আসলে কেমন রাজনীতি করতে দেখতে চান? দেখেন, আসলে তরুণ প্রজন্ম রাজনীতিতে আসুক, একটা পর্যায়ে তারা আসুক, এবং তাদেরকে আমি যেভাবে দেখি যে তাদের সংমিশ্রণেই কিন্তু গড়ে উঠতে পারে আমাদের বাংলাদেশের ভবিষ্যৎ। তাদেরকে যদি ইনক্লুসিভ না করা হয়, তারা যদি বাইরে থেকে যায়, তাহলে ভবিষ্যতে পলিটিক্যালি কেউ আগানোর মতো নাই। আর কি ধরনের রাজনীতি আমি তাদেরকে করতে দেখতে চাই? আমি যে ধরনের রাজনীতি পছন্দ করি, স্বচ্ছ, সত্যবাদী, করাপশন ফ্রি এবং ইনক্লুসিভনেস, বিশেষ করে যেটা। Okay. সো ইনক্লুসিভনেসটা অত্যন্ত জরুরি। ইয়াং জেনারেশনের উচিত ন্যায় এবং নিষ্ঠাবান, প্রতিভাবান যারা রাজনীতিবিদ আছেন তাদেরকে ফলো করা, তাদের মোটোটাকে ফলো করা। দ্যাটস হোয়াট আই থিঙ্ক। আপনি যদি আসন্ন সংসদ নির্বাচনে নকলা নালিতাবাড়ি আসন থেকে নির্বাচিত হন, প্রথম 5 বছরে শেরপুর 2-এর জন্য কোন 3টি কাজকে অগ্রাধিকার দিবেন? দেখেন, যদি আসলে নির্বাচিত হই এমপি হিসেবে, আমার ইচ্ছা থাকবে আর একটু পদোন্নতির। কেন? অ্যাজ আই সেড, রেসপন্সিবিলিটি ফুলফিল করতে হলে পাওয়ার লাগবে। শুধু এমপি না, এমপির উপরেও যদি কিছু সম্ভব হয় ওটাও নেব, নিয়ে আগামী 5 বছরে, যেটা আপনি বললেন 5 বছরই তো সময়সীমা জি। একটা নির্বাচনী, আরেকটা নির্বাচন আসার আগে। সো 5 বছরে আমি যেই 3টা বিষয়ের উপর বেশি গুরুত্ব দেব, এক হলো শিক্ষা, এক হলো স্বাস্থ্যসেবা, আরেকটা হলো যুব সমাজ, কৃষিকাজ এবং যুব সমাজের উন্নয়ন। এটা চতুর্থটা পড়ে গেল, বাট কৃষিকাজ, কেননা আমাদের নকলা নালিতাবাড়িটা কৃষি বেসড। আর শিক্ষার ক্ষেত্রে বিশেষ করে আমি মনে করি আমাদের বেসিক জিনিসগুলো মিস হয়ে যাচ্ছে, যেমন বিশুদ্ধ খাবার পানি, প্রপার স্যানিটেশন, বোর্ড পাঠ্যপুস্তকের অ্যাভেলেবিলিটি, আই মিন ইজিলি। স্বাস্থ্য সেবায় ইটস ফুল অফ করাপশন বেসিক্যালি। সো স্বাস্থ্য সেবায় আমার একটা বিষয় যেটা নজরে কাটতেছে বারে বারেই, যে সামান্য একটা স্বাস্থ্য সেবা যেটা মানে সেন্ট্রালি অ্যাভেলেবল নকলায়, এটা বোধহয় 50 শয্যা বিশিষ্ট। 50 শয্যা। নালিতাবাড়িটাও তেমন একটা বড় না। না, সিমিলার। হ্যাঁ, সিমিলার। এই 50 শয্যা বিশিষ্ট একটা ক্লিনিক বা স্বাস্থ্যসেবা, এটা কিন্তু পর্যাপ্ত না, না, ইটস নট এনাফ। এবং এটা কিন্তু ওয়েল ইকুইপড না। সো স্বাস্থ্য ক্ষেত্রে, এই সমস্ত ক্ষেত্রে আমি চিন্তা করছি যে এগুলি উন্নয়ন করা দরকার এবং আরো আগে নেওয়া দরকার। শিক্ষার ক্ষেত্রে আমি তো বললাম, আরেকটা হচ্ছে কৃষিকাজ, কৃষিক্ষেত্রে বিশেষ করে ফার্মার্সদের যে ন্যায্য মূল্য সেটা, এবং অপর দিকে হচ্ছে সারের যে চাহিদা এটা মেটানো। বিশেষ করে ইদানিংও আমি শুনতেছি সারের নাকি ক্রাইসিস, অথচ সারের ক্রাইসিস কিন্তু এখানে হওয়ার কথা না। কেননা পর্যাপ্ত সার কিন্তু স্টক হয়, করে কি বেশি দামে বাইরে বিক্রি করে দেওয়া হচ্ছে, জি। কৃষকদেরকে দেওয়া হচ্ছে না। সো এখানেও করাপশন। সো বেসিক্যালি এই 3টা সেক্টরে আমি মনোযোগটা একটু বেশি দেওয়ার চেষ্টা করব। ওকে, আই গট মাই অ্যান্সার। পরের প্রশ্ন হচ্ছে, আপনি অলরেডি এটার অ্যান্সার করেই ফেলছেন, তারপরও আরেকবার করছি। আমাদের এই অঞ্চলে কৃষি, বন্যা এবং কর্মসংস্থানের চ্যালেঞ্জ আছে, আপনি কিভাবে সমাধান দেখেন?
আচ্ছা, কৃষকেরটা তো বোধহয় আমি আপনি বললামই। বলে ফেলছেন। বন্যার যে বিষয়টা, প্রতি বছরই কিন্তু এখানে বন্যা হয়, বিশেষ করে নালিতাবাড়িতে। জি নালিতাবাড়িটা তো ইন্ডিয়ার কাছাকাছি, পানিটা ইন্ডিয়া থেকেই বেশিরভাগ নেমে আসে জি বর্ষার সিজনে, বা বর্ষার সিজন চলে গেলে সঙ্গে সঙ্গে প্রচুর পানি নামে আসে। হ্যাঁ তা আমাদের এখানে পর্যাপ্ত ড্রেজিং, খাল খনন বা রিভার প্রোটেকশন, এই ব্যবস্থাগুলি কিন্তু পর্যাপ্তভাবে ইমপ্লিমেন্টেশনটা হচ্ছে না। রাইট সো ওই ইমপ্লিমেন্টেশনগুলো না হওয়ার কারণে ফান্ড কিন্তু থাকে, কাজও থাকে, বাট ওই যে করাপশন, এই করাপশনের কারণে এই কাজগুলোর ইমপ্লিমেন্টেশন পর্যাপ্ত হয় না। হয়তো দেখা যায় যে পুরো কাজের জায়গায় অর্ধেক কাজ করা হয়েছে, অর্ধেক কাজের জায়গায় আবার ওখানের ভিতরেও ওই কম দামে কাজ নেয়া বা নেগোসিয়েশন করে কাজ নিয়ে গেছে বিধায় অধিক মুনাফার আশায় তারা কাজের মেটেরিয়ালসও সস্তা দিছে, জি তো এগুলি টেকসইও হয় না। একটা বিষয় কি আসলে, করাপশন যদি 50%ও মিনিমাইজ করা যায়, আমি মনে করি অন্তত 80% রেজাল্ট আমরা পাবো। সো এই গেল বন্যার কথা। বন্যার বন্যার জন্য আমাদের প্রপার ড্রেজিং এর ব্যবস্থা থাকতে হবে, খাল খননের ব্যবস্থা থাকতে হবে, মানে রেগুলার খাল খনন যেটা, আর রেগুলার ড্রেজিং, যাতে পানি উপচে না আসে। আর আরেকটা হলো রিভার প্রোটেকশন, যাতে ওই যে মাটি ভেঙে ভেঙে চলে না যায়। জি এই তিনটা ব্যবস্থার দিকে মনোযোগ দিতে হবে। এই গেল আপনার বন্যা বন্যা। কর্মসংস্থান কর্মসংস্থান, কর্মসংস্থান একটা বড় চ্যালেঞ্জ, যেটা আমি মনে করি আর কি। কর্মসংস্থানটা এত ইজি না। তা আমার প্ল্যান যেটা হলো যে, আমি যতটুকু জানি খুব সম্ভবত একটা কারিগরি শিক্ষা কেন্দ্র আছে এখানে, হ্যাঁ একটা আছে, এবং ইট ইজ ম্যানেজড বাই এ গ্রুপ, ইট ইজ কন্ট্রোলড বাই এ গ্রুপ, আই শুড রাদার সে। সো এইটাকে ওই দখলদারিত্বের আওতাভুক্ত মানে রাখা যাবে না, এটা ওখান থেকে বের করে নিয়ে আসতে হবে। এটাকে 100% চালু করতে হবে। প্রয়োজনে ইউনিয়ন ভিত্তিক যুব উন্নয়নের জন্য, যুবকদের উন্নয়নের জন্য ট্রেনিং সেন্টার করা যেতে পারে। ওকে হ্যাঁ, তো কারিগরি শিক্ষা প্রশিক্ষণ কেন্দ্র এবং ডিজিটাল শিক্ষা প্রশিক্ষণ কেন্দ্র ক্রিয়েটের মাধ্যমে যুবকদেরকে পর্যাপ্তভাবে ট্রেনিং করে কর্মের জন্য রেডি করা যেতে পারে। আর কর্মসংস্থান তৈরি করার জন্য আমাদের এখানে পর্যাপ্ত স্কোপ আছে, কিন্তু পর্যাপ্ত স্কোপগুলো কিভাবে আছে, আমি একটা জিনিস ভেবে রাখছি, যে এনজিও বেস যে ফান্ডিংগুলি আসে, এই ফান্ডিংগুলির মাধ্যমে আমরা কিন্তু ইমপ্লিমেন্টেশন করতে পারি। যুবকদেরকে ওইখানে এঙ্গেজ করা যেতে পারে, যুবকদেরকে অ্যাপ্রেন্টিসে এঙ্গেজমেন্ট করা যেতে পারে, জি যুবকদেরকে আপনি চাইলে বিভিন্ন এনজিওর মাধ্যমে অ্যাপ্রেন্টিস হিসাবে যোগদান করানো যেতে পারে। আর সবচেয়ে বড় কথা হলো এনভায়রনমেন্ট ম্যানেজমেন্টের জন্য এবং ট্যুরিজমের ক্ষেত্রে আমরা কিন্তু যথেষ্ট অবদান রাখতে পারি। এটা একটা পাহাড়ি অঞ্চল এবং এখানে যথেষ্ট ট্যুরিজম প্লেসেসও আছে, কিন্তু এগুলোতে ট্যুরিস্টদের আসার মতো বা তাদের ভিজিট করার মতো তেমন কোনো সংস্থা বা তেমন কোনো প্রতিষ্ঠান নাই। এই প্রতিষ্ঠানগুলো ক্রিয়েট করতে হবে যাতে আমাদের কর্মসংস্থান তৈরি হয়। একটা রিসাইক্লিং প্ল্যান্টও তৈরি করা যেতে পারে, যে কেন আমি দেখছি খেয়াল করে যে যে পরিমাণ রাবিশ বা ওয়েস্ট আমাদের এখানে ফেলে দেওয়া হয় মাটির সঙ্গে মিশে যাচ্ছে, কিন্তু এতে পরিবেশের ক্ষতি হচ্ছে। তো এটা যদি আমরা রিসাইকেলিং একটা সেন্টার করতে পারি, আমার বন্ধু বান্ধব আছে যারা করতে আগ্রহী, তাই আমি বলছি একটু ধৈর্য ধরো। সো উই ক্যান ক্রিয়েট লটস অফ অপরচুনিটিস ফর দ্য ইউথ টু কাম এন্ড জয়েন অ্যান্ড ক্রিয়েট অপরচুনিটিস ফর দেম টু ওয়ার্ক। ওকে থ্যাংক ইউ ফর ইউর অ্যান্সার। পরের প্রশ্ন হচ্ছে, আপনি অলরেডি এটারও হাফ অফ দ্য অ্যান্সার দিয়ে দিয়েছেন, তারপরেও করছি। স্থানীয় স্বাস্থ্য ও শিক্ষা খাতকে কিভাবে শক্তিশালী করা যায় বলে মনে করেন? As I said earlier, স্বাস্থ্যক্ষেত্রকে আরো অ্যাভেলেবল করতে হবে মানুষের কাছে। প্রয়োজনে মোবাইল ইউনিট তৈরি করে নিতে হবে, কেননা এখানে দূর দূরান্তেও অনেক রোগী থেকে যায় যারা বিনা চিকিৎসায় মারা যাচ্ছে, জি বিনা চিকিৎসায় ভুগতেছে। তো এদের জন্য একটি হটলাইন তৈরি করা যেতে পারে। ওই হটলাইনের মাধ্যমে তারা ফোন করলে একটা মোবাইল ইউনিট যাবে ক্লিনিক থেকে বা সেন্টার থেকে, স্বাস্থ্যসেবা থেকে, ইউনিট থেকে মোবাইল ইউনিট যে তাকে পর্যাপ্ত স্বাস্থ্যসেবা ওখানেই প্রদান করতে পারবে।
এবং এটা খুব একটা টাফ একটা কাজ না, কিন্তু দুটো অ্যাম্বুলেন্স হলেই হয়। জি, ঠিক আছে। আমার পরের প্রশ্নগুলো তরুণ প্রজন্ম শিক্ষা নিয়ে। বর্তমান তরুণ সমাজ অনেকেই রাজনীতি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, আপনি কিভাবে তাদের আস্থা ফেরাতে চান? প্রথমত কারণগুলো কি এটা তো জানতে হবে। কারণগুলো হচ্ছে যে তারা কেন রাজনীতি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, এর তো কিছু কারণ আছে, ওইখানেই তো কাজ করতে হবে তাদেরকে আবার ফিরিয়ে আনার জন্য। এর বিশেষ কারণগুলো হলো যেমন দুর্নীতি। নতুন যারা আছে, নতুন প্রজন্ম যে আছে, এদের চিন্তা ভাবনা, চিন্তা চেতনা আরেক ধরনের। এরা দুর্নীতি পছন্দ করে না, এরা দুর্নীতি বুঝে না। আরেকজন মানুষকে কিভাবে নির্যাতন করে টাকা পয়সা আদায় করতে হয়, ফর এক্সাম্পল, এটা ওরা পারে না করতে। এইগুলো একটা। আরেকটা হচ্ছে নেপোটিজম। নেপোটিজম এজ ইন লাইক, আমার আমি যেমন আমি আমার বাবার কাছ থেকে রাজনীতিটা পাইছি, বা আমি নিজে রাজনীতিতে আসছি। ইউ নো হোয়াট নেপোটিজম ইজ। কিন্তু আমি একটু বুঝাই বলি দর্শকদের জন্য। জি, শিওর। সো সো আমার ক্ষেত্রে হয়তো দেখা গেছে যে আমি নিজে আগ্রহ করে আসছি দেখে এটা আমি গ্রহণও করতে পারছি এবং করতেও পারতেছি, এবং সমাজেও গ্রহণযোগ্যতা মোটামুটি আমি মনে করি ভালোই আছে। আর নেপোটিজম ইজ সামথিং লাইক, ফর এক্সাম্পল, আমার ইচ্ছা আছে আমি করতে পারলাম না, কেননা আমার বড় ভাই নিয়ে গেল। সো দ্যাটস ওয়াই নেপোটিজম ইজ। সো নতুন যে জেনারেশন এই নেপোটিজমটা পছন্দ করে না। সো এক হচ্ছে দুর্নীতি, এক হচ্ছে নেপোটিজম, আরেকটা হচ্ছে যে কালচার এবং সন্ত্রাস। কালচার যেটা আমাদের রাজনৈতিক যে শিষ্টাচারটা আছে, এই বিষয়টা আমরা প্র্যাকটিস করি না খুব একটা, রাজনৈতিক শিষ্টাচার। সো আমি মনে করি রাজনৈতিক শিষ্টাচারে যদি আমরা এক্সাম্পল না রাখতে পারি বড় হিসাবে বা সিনিয়র হিসাবে, ছোটরা তো বিরূপ হবেই, ইয়াংরা তো বিরূপ হবেই। তো আমরা কি এক্সাম্পল রেখে গেলাম, এটা হচ্ছে অনেক মুখ্য বিষয় তাদের জন্য। তো আমরা চেষ্টা করব আমাদের দিক থেকে আইডল এক্সাম্পল রাখার জন্য তাদের জন্য, তারা যেন উইলিংলি রাজনীতিতে আসতে চায়। কেউ তো আর জোর করে রাজনীতিতে আনা যায় না, বাট একটা সময় গেছে যে জোর করে রাজনীতিতে ছাত্রদেরকে নিয়ে আসা হইতো। এটা বিগত 17-18 বছরে আমরা দেখছি। বাট যদি নিজের থেকে না আসে, এটা কোনোদিনও সম্ভব না, এটা কোনোদিন হয়ও না। ওকে, কাজেই আই থিঙ্ক দিস ইজ ইউর অ্যান্সার। ঠিক আছে। আচ্ছা, ফাহিম চৌধুরী যদি একজন 25 বছরের যুবক হতেন এবং সে যদি এখন স্টুডেন্ট পলিটিক্স করত, সে স্টুডেন্ট পলিটিক্সের মেন্টর হিসেবে স্টুডেন্টদেরকে কি উপদেশ দিত? স্টুডেন্টদেরকে কি উপদেশ দিত মেন্টর হিসাবে? স্টুডেন্টদেরকে ওই আমি বোধহয় এই কথাটা একটু আগেও আপনার সঙ্গে শেয়ার করেছি, যে স্টুডেন্টদেরকে মেন্টর হিসাবে আমি এটাই বলবো যে তোমরা সত্য এবং ন্যায়ের পথে হাঁটো। যাদেরকেই ফলো করো না কেন মেন্টর হিসাবে, তাদের সম্পর্কে ভালো মতো জানো, তাদের আইডিয়া, তাদের চিন্তা চেতনা, যারা এক্সপিরিয়েন্স তোমার চেয়ে বেশি, তাদের আইডিয়া, তাদের চিন্তা চেতনা বোঝার চেষ্টা করতে হবে। হয়তো বাংলাদেশে এমন একটা কালচার প্র্যাকটিস হয় যেখানে সরাসরি কিছু করে না, ঘুরায় পেঁচায় একই কাজ করে। এখন ঘুরায় পেঁচায় বলার চেয়ে সরাসরি করাটা কিন্তু অনেক সময় ক্ষেপণ নষ্ট করে, মানে সময় ক্ষেপণ থেকে বাঁচায়। তা আমি চিন্তা করি যে নতুন যে প্রজন্ম আছে বা স্টুডেন্ট যারা আছে, স্টুডেন্টদেরকে আমি এটাই বলবো যে ন্যায় এবং সত্যের পথে হাঁটো, ক্লিন ইমেজের লোককে ফলো করো, এবং নিজেদেরকে সঠিকভাবে পরিচালনা করার চেষ্টা করতে হবে। আচ্ছা, পলিটিক্সে নেতিবাচকতা, ভেদাভেদ আর হিংসা কমাতে আপনি কিভাবে কাজ করবেন? I would just rather be myself, to be honest with you. I mean, there will always be groups, there will always be bhedabeds, there will always be what's the other thing you হিংসা। said? হিংসা। It's always going to be there in politics. এটা সব সময়ই থাকবে পলিটিক্সে। হিংসাও থাকবে, ভেদাভেদও থাকবে, গ্রুপিং থাকবে, লবিং থাকবে আলাদা। এইটাকে কমানোর
কমানোর জন্য কি করা যায়, এটাকে কমানোর জন্য ইউ জাস্ট হ্যাভ টু বি ইউরসেলফ অ্যান্ড ইউ হ্যাভ টু বি অনেস্ট টু ইউরসেলফ। আমি যেটা মনে করি এটা প্র্যাকটিক্যালি প্র্যাকটিসেবল, হ্যাঁ প্র্যাকটিক্যালি প্র্যাকটিসেবল ইন এ ওয়ে দ্যাট the way you try and minimize it is by keeping good relationship with all your colleagues and keep it open rather than hidden. That's all I could say. ওকে, আচ্ছা, আরেকটি প্রশ্ন, আপনি কি স্থানীয় তরুণ নারী নেতৃত্ব গড়ে তুলতে আগ্রহী Of কিনা? course, I'm very much interested in that. নতুন নারী নেতৃত্ব হচ্ছে ইনক্লুসিভনেসের একটা অংশ, এবং আমাদের দেশে এবং আমাদের এই অত্র এলাকায় কিন্তু নারী ভোটারের সংখ্যা অনেক বেশি পুরুষ ভোটারের চেয়ে। কাজে নারী নেতৃত্ব গড়ে ওঠা আমি খুবই প্রয়োজনীয় বলে মনে করি। ইতিমধ্যে আমার আব্বা কিন্তু একটি নারীদের জন্য একটি কলেজও করে রেখেছেন। এটাই সর্বপ্রথম মহিলা ডিগ্রি কলেজ নকলায়, এবং উনি নালিতাবাড়িতেও ইচ্ছা করছিলেন একটা করার, বাট সুযোগ হয়নি। সো আমরা আগে থেকেও নারীর অগ্রাধিকার এর পক্ষে, এবং এখনো আমিও চাই নারী নেতৃত্ব গড়ে আসুক, বাট আমাদের সমাজটা একটু ক্রিটিক্যাল, এবং এই ক্রিটিক্যালনেসটাকে পার করার জন্য আমাদেরকে একটু কাজ করতে হবে। ওকে, শেষ 3টি প্রশ্ন। শেরপুর 2 আসন আপনার কাছে শুধু একটি আসন না, একটি দায়িত্ব, কিভাবে দেখেন? I think I answered this question before. এটা তো আসলে দায়িত্ব, আসলে এটা একটা দায়িত্ব, প্রতিটা ভোটারের দায়িত্ব, প্রতিটা বাসিন্দার দায়িত্ব কিন্তু আমার কাঁধে এসে পড়বে যখন আমি একটা চেয়ারে বসতে পারবো, এবং প্রতিটা রিকোয়ারমেন্টসই আমাকে ফুলফিল করতে হবে। সো আমি শুধু খেয়াল রাখতে হবে যে সঠিক কোনটা এবং ন্যায় কোনটা, এর বাইরে তো কিছু করার নেই। ওকে, আগামী 10 বছরে আপনি শেরপুরকে কোথায় দেখতে চান? 10 years is a long time. I answered that question before 5 years, right? So double that. ওকে, তরুণ প্রজন্ম এখন আপনাকে শুনছে, তাদের উদ্দেশ্যে এক বাক্যে আপনার বার্তা কি হবে? Keep trying and be smart. ওকে, we got it. Thank you so much for You're being here. welcome. You're welcome. আপনারা যারা কষ্ট করে আজকে আমার এই আলোচনা শুনেছেন, সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। খুব শীঘ্রই হাজির হব নতুন কোনো মুখ নিয়ে। টিল দেন, স্টে হ্যাপি, স্টে হেলদি।